হ্যালো বন্ধুরা, চলে আসলাম শহীদুল্লাহ কাইসার রচিত সংসপ্তক উপন্যাসের 13তম পর্ব নিয়ে। আজকের পর্বে আপনাকে স্বাগতম। কেন ওসব ছুতানাতা নিয়ে পেরেশান হও, তার চেয়ে চলো 3 নম্বরের কথাবার্তাটা পাকা করে ফেলি রামদয়ারের সাথে। রমজানের নালিশটা আমরে নিতে চায় না ফেরু মিয়া। সবই তো শুনেছে ফেরু মিয়া, কত বিক্ষত গাইটাও রমজান দেখিয়েছে, তবু এমন কথা ফেরু মিয়ার, তাহলে বিচার কোথায় পাবে গায়ের মানুষ? অবশ্য নিজ হাতেই বিচারটা করতে পারে রমজান, কিন্তু ফেরু মিয়া না তার মুনিব বাকুরিয়ার মিয়া। মুনিব থাকতে কেমন করে বিচারের দণ্ড নিজের হাতে তুলে নেবে রমজান? মিয়া আভিজাত্যে একটু ঘা দিয়ে সাথে সাথে তোয়াজ করে নানাভাবে কথা বলতে জানে রমজান। এই যে ওর বিদেশে শিক্ষা, ওর ক্ষেতে গরু ছেড়েছ তুমি, সে মেরে তাড়িয়ে দিয়েছে, ওরও ফসলের ক্ষতি হয়েছে, তোমারও গাইটি জখমই হয়েছে, অতএব শোধবোধ। দুপক্ষই সমান। আমি বলি চেপে যাও। বিচার ফিচার করতে গেলেই হ্যাঙ্গাম, মসজিদ ডাকো, সাক্ষী আদো, কম ঝামেলা নাকি? মনিবের নিষ্পৃহতায় ক্ষুণ্ণ হয় রমজান। এ যেন ইচ্ছে করেই একান্ত অনুগতকে উপেক্ষা করা, অখুশি করা। তবে কি রমজানকে ওই লেখক ওসির চাষা ভূষদের সাথে একই কাতারে ফেলে বিচার করে ফেরু মিয়া? একক করে, পৃথক করে রমজানের কোনো মূল্য নেই তার কাছে। রমজানের মনের হিসাবগুলো কেমন যেন গুলিয়ে যায়। বিরস মুখে জমা খরচের খাতাটা টেনে নেয় রমজান, মাঝে মাঝে আর চোখে লক্ষ্য করে মুনিবের মুখ চোখের হাবভাবটা। ইংল্যান্ডেশ্বর ভারত সম্রাটের খাস কর্মচারীদের তৈরি করা নকশাগুলোর মাঝে ডুবে আছে ফেরু মিয়া। চারিদিকে তার যেন কত সব নকশা খতিয়ান আর মানচিত্রের সযত্ন মোড়ক, কত বস্তানি দলিল দস্তাবেজের স্তূপ। এটা খুলছে, ওটা মুড়ে রাখছে, কোনোটা বা প্রচন্ড বিরক্তিতে ছুঁড়ে ফেলছে। এই বান্দিল সে বান্দিল তন্ন তন্ন করে কি যেন খুঁজছে ফেরু মিয়া। হঠাৎ একটা আলো এবং লাল রেখাঙ্কিত কাগজের উপর যেন হুড়মুড় করে পড়ে ফেরু মিয়া। কি এক আগ্রহে চোখ জোড়া তার চিকচিক করে ওঠে। পেয়েছি পেয়েছি, সহসা আনন্দ আতিশয্যে চেঁচিয়ে ওঠে ফেরু মিয়া। নকশাটা হাতে নিয়ে বেরিয়ে আসে দলিল দস্তাবেজের বুক থেকে। রমজানের সম্মুখে নকশাটি বিছিয়ে দিয়ে বলে, পেয়েছি, দেখ, এই যে মেঘনার মোহনা, ছোট ছোট দ্বীপগুলো দেখছো, ওই সব দ্বীপ বড় বড় চর, আর গোটা উপকূলটা তো আমাদেরই ছিল। তারপর ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাবুর্চি না বেয়ারা ছিল একটা সাহেব, কার্জন নাম, সে 100 বছরেরও আগের কথা হে। সেই বেটা সাহেব নিজের ঘরে একটা বন্দুক আর দুটো ভাড়াটে বন্দুকধারী পেয়াদা নিয়ে একদিন কোত্থেকে হাজির হলো, বলল, এ আমার জমিদারি। তখনকার দিনে ওই দুটো বন্দুক আর সাহেবের সাদা চামড়া, এর উপর আবার কথা, ব্যাস রাতারাতি গোটা তল্লাটটা হয়ে গেল কার্জনের জমিদারি। সেই বছরেই তো আমার আব্বাজানের দাদা একরকম বিনা যুদ্ধেই কার্জনের হাতে ওই তল্লাটটা তুলে দিয়ে চলে গিয়েছেন হজে। এইটুকু বলে নকশাটার উপর ঝুঁকে পড়ে আবার কি যেন দেখতে পারে ফেরু মিয়া। তন্ময় হয়ে যায়, ডুবে যায়, আঙ্গুলের নখ দিয়ে এখানে সেখানে দাগ কাটে। এক মনে দাগ কাটে ফেরু মিয়া। মুহূর্তের জন্য নিজের অভিযোগটা যেন ভুলে যায় রমজান। রমজানেরও হাসি পায়, চেপে রাখতে পারে না হাসি। মুখ ঘুরিয়ে দাখিলা মোসাবিদার কাজে মন দেয় ও। আল্লাহর কি কেরামতি জানো, কয়েক বছর বাদেই 3-4টে দ্বীপ রীতিমতো পুরনো আর অরণ্যময় দ্বীপ। কার্জন বেটা কাছের ব্যবসা ফেতেছিল সেসব দ্বীপে। একদিন সব ডুবে গেল স্রোতের তলায়। সেসব দ্বীপ আবার জেগে উঠেছে, আবার ভেসে উঠেছে পানির উপর। বুঝলে রমজান, সমস্ত কাগজপত্র আমার, তুই জলদি জলদি সদরে যাবার ব্যবস্থাটা করে ফেল। কার্জন বেটা কবে মরে ভূত হয়ে গেছে, ওসব সম্পত্তির আমরাই তো হক মালিক। সরকারকে সমস্ত অবস্থাটা জানিয়ে ফেরত চাইতে হবে আমাদের প্রাচীন সম্পত্তি। হঠাৎ থেমে যায় ফেরু মিয়ার কথার তো। তার মনে হলো রমজান যেন মন লাগিয়ে শুনছে না। একটু তীক্ষ্ণভাবে ওকে নিরীক্ষণ করে বলল আবার, ও বিশ্বাস হচ্ছে না তোমার? আরে রমজান, মুনিব তোমার স্কুল কলেজ পাশ না দিলে কি হবে, এলেম রাখে হে। ওই তোমার ব্রিটিশ গভর্নমেন্টের ক্ষমতা নেই ফাঁকি দিয়ে যায় এই ফেরু মিয়াকে। আত্মগর্বে স্ফীত হয়ে আসে ফেরু মিয়া, চাবির গোছাটা নিয়ে উঠে যায়। নিজেই সিন্দুক খুলে বের করে আনে সাদা লাল সবুজ কাপড়ে বাঁধা নানা আকারের কতগুলো দলিলের পোটলা। আলবোলার নলটা মুখে পড়ে নতুন দলিলে আবার মন দেয় ফেরু মিয়া। হিসেবের খাতাটা বন্ধ করে রমজান লক্ষ্য করে মুনিবের কাণ্ড কারখানা। এই রাগ, এই আনন্দ আতিশয্য, মুনিবের বিচিত্র স্বভাবটার থই পায় না রমজান। কর্নওয়ালিশকে ছেড়ে আবার কোত্থেকে কোন কার্জন সাহেবকে নিয়ে পড়ল ফেরু মিয়া। রমজানের বুদ্ধিতে ধরে না এ রহস্য। তাও দুটোই মরা সাহেব। জ্যান্ত হলে না হয় একটা বোধগম্য হেতু পেত রমজান। কালু কালু ডেকে ওঠে ফেরু মিয়া। কালু দৌড়ে এসে কলকিটা তুলে নেয় হুকো থেকে, নতুন তামাক সাজাতে শুরু করে। আরে বেটা, তামাক না, আমাদের নতুন বিয়ানের গাইটা পৌঁছে দিবি রমজানের বাড়ি। ওর গাইটা বোধ হয় বাঁচবে না। চকিতে একবার
রমজানকে দেখেই আবার দলিলের স্তূপে ডুব দেয় ফেরু মিয়া। এ হলো গিয়ে মেয়ের বেটা ফেরু মিয়া, দিল তার দারাজ। এই দিলের পরিচয় আগেও পেয়েছে রমজান, কিন্তু এতে কি অপরাধীর সাজা হলো না, ন্যায় বিচার হলো? রমজানের মাথার গরম ঠান্ডা হয় না। পাল্টা প্রতিশোধ না নিয়ে কেমন করে ঠান্ডা হবে রমজান? তবু প্রত্যক্ষ পাওয়াটা উপেক্ষণীয় নয়। মনিবকে খুশি করার জন্য উঠে আসে রমজান, বলে স্যার 3 নম্বর তালুকটার ব্যাপারে তাহলে রামদোয়ারের সাথে বসে একটা কবালার মুসাবিদা করে ফেলি। হ্যাঁ নিশ্চয়ই, তুমি পারবে তো, নাকি আমাকেও যেতে হবে? খোলা দলিলগুলো বন্ধ করে বলে ফেরু মিয়া, তা আপনাদের দোয়ায় অ আ ক খটা তো শিখেছিলাম ছোটবেলায়, তারপর তো সব দেখে শেখা দেশে আর বিদেশে। আপনার কাজে কোনোদিন কলতি পেয়েছেন স্যার? মাটির সাথে যেন মিশে যায় রমজান। আরে কি যে বলো, ওই দেখে শেখাটাই তো আসল শেখা। দেখছো না আমাকে? তুমি তো আমার যোগ্য সাকরেত না স্যার, অদম গোলাম আপনার। বিনীত নম্রতায় আরেক ধাপ নেবে আসে রমজান। অদম শব্দটা ছোটবেলায় মক্তবের মৌলভী সাহেবকে একবার ব্যবহার করতে শুনেছিল রমজান। শব্দটা কেন যেন খুব পছন্দ হয়েছিল ও, তাই মনে রেখেছিল। আজ সেই শব্দটার এমন সার্থক প্রয়োগে খুশি হয়ে উঠল রমজান। ভাগ্যিস সৈয়দদের বক্তব্যে বসে বাংলা বর্ণমালাটার সাথে একটু পরিচয় করে নিয়েছিল রমজান। সেজন্য আজ আল্লাহর দরবারে তার হাজার শুকর গুজার। এবার ফেরু মিয়া পরগনা, আমিরাবাদ আর দক্ষিণ ক্ষেতের নকশাটাই খুলে ধরল চোখের সামনে। সেই সুলতানপুরের জেলেপাড়া, তালতলির 100 ঘর তাঁতি, চাটখিলের যুগিরা, সব ওই 3 নম্বর তালুকের প্রজা। মুহূর্তের মাঝে কার্জনের কল্পিত চেহারাটা অদৃশ্য হয়ে ফেরু মিয়ার চোখের সামনে ভেসে ওঠে রামদয়ালের মুখখানি। আর সঙ্গে সঙ্গে সেই দরাজ তিলটা যেন সহস্র সাপের ছোবল খেয়ে বিষিয়ে উঠল। ফেরু মিয়ার চোখে ঘৃণা আর প্রতিহিংসা। মিয়া আভিজাত্যের কলঙ্ক সেই 3 আর 14 নম্বর তালুক পুনরুদ্ধারের জন্য এখনো টাকার ব্যবস্থা নেই ফেরু মিয়ার। একমাত্র আগামের টাকাটারই ব্যবস্থা হয়েছে। স্ত্রী হালিমার কয়েক ছড়া অলংকার সরিয়ে রেখেছে ফেরু মিয়া। স্ত্রী হালিমার কথাটা মনে হতেই ছাপড়া খেলো ফেরু মিয়া। কি এক ভয় এসে যেন গ্রাস করলো ওকে। কাকুতি মিনতি করেও যখন কিছু হয়নি, সোজা হুকুম দিয়েছিল, ধমক দিয়েছিল ফেরু মিয়া, তাতেও কাজ হয়নি। উল্টো বলেছিল বউটি গায়ের সোনা ঘরের লক্ষ্মী, গা থেকে একরত্তি সোনাও খুলব না। ওসব কুসংস্কারের বালাই রাখে না ফেরু মিয়া। ঝট করে বউয়ের গলার মফ চেইনটা খুলে নিয়েছিল আর খপ করে হাত দুটো ধরে চুড়িগুলো টেনে বের করেছিল। সেই সাথে বিবি হালিমার হাতের একটুখানি চামড়াও হয়তো উঠে এসেছিল। অভিসম্পাদ দিয়েছিল হালিমা, কুষ্ঠ হবে ওই হাতে, খোদার কহর পড়বে, লানত পড়বে। ফেরু মিয়ার মনে হয়েছিল কুলবধূর অভিসম্পাতে দালানের ইটগুলোও বুঝি সত্যি কেঁপে উঠল। মনে হয়েছিল যে হাতটার চুরি কয়টা ধরেছিল ফেরু মিয়া, চুরি শুদ্ধ সেই হাতখানি বুঝি তক্ষণি খসে পড়বে। এমন সাংঘাতিক কহর দিল বউটি, তাও মাত্র কয়েক ভরি সোনার জন্য। অভিসম্পদকে বড় ভয় ফেরু মিয়ার। তাই তো সেদিনের সেই দৃশ্যটা মনে জাগলেই ছাপড়া খায়, চমকে ওঠে ফেরু মিয়া। কিন্তু ফেরু মিয়া তো এটাই জানতো, বান্দির মেয়ে, ছোট লোকের বউ, ওরাই মুখ খারাপ করে, চেঁচামেচি করে, গালি দেয়, কহর দেয়। কিন্তু মিয়াবাড়ির বউ বা মেয়েকে কে কবে উঁচু গলায় কথা বলতে শুনেছে? সেই মিয়াবাড়ির বউ কিনা কমজাত ছোট লোকদের মতো চেঁচালো, কহর দিল। ছি ছি! ফেরু মিয়ার গাটা গিনগিন করে ওঠে। স্ত্রী হালিমাকে সত্যি সত্যি ঘৃণা করতে শুরু করেছে ফেরু মিয়া। চারদিকে রাষ্ট্র হয়ে গেছে খবরটা, সবাই জেনেছে 7 নম্বর তালুক ফিরে এসেছে ফেরু মিয়াদের। প্রজারা এসে সেলাম দিয়ে যাচ্ছে কাচারিতে, কেউ বা নিয়ে আসছে নজরানা, কিন্তু আনন্দ কোথায় ফেরু মিয়ার? অর্ধেক আনন্দই তো কেড়ে নিয়েছে স্ত্রী হালিমা। তাছাড়া আরেকটা ভয়, এত ব্যস্ততা আর চিন্তার মাঝেও ধুকধুক করছে ওর মনের ভেতর। বিছে হার, বাজুবন্ধ নোলক আর গলার নারকেল ফুলগুলোর খবর তো এখনো হালিমার অজানা। স্ত্রীর অজান্তেই বাক্স থেকে অলংকারগুলো সরিয়েছে ফেরু মিয়া। যথাসময়ে ব্যাংকে বন্ধক রেখে টাকাও এনেছে। যখন জেনে যাবে হালিমা, আরো কি কঠিন অভিশাপ দেবে সে কে জানে। জমি জিরাত ঘরবাড়ি ফেলে সোনার প্রতি কেন যে মেয়েদের এত লোভ, আজও বুঝতে পারল না ফেরু মিয়া। অদ্ভুত এই মেয়ের জাত। সংস্কার বা কুসংস্কার কোনোটাকেই তেমন আমলে আনে না ফেরু মিয়া। তবু স্ত্রী হালিমার অভিসম্পাদকে এত ভয় কেন ওর? এই প্রশ্নের কোনো সদুত্তর খুঁজে পায় না ফেরু মিয়া। এত প্রশ্ন, এত দ্বন্দ্ব, এত দুশ্চিন্তা। কপালের রেখাগুলো কুঁচকে আসে, চোখ দুটো ধপধপ করে জ্বলে ওঠে। ফেরু মিয়া মাথার চুল ছেড়ে 2 হাতের তালুতে মাথাটাকে চেপে ধরে। ফেরু মিয়া কি পাগল হবে? তাহলে আজ বিকেলেই তালতলিটা ঘুরে আসি স্যার। দড়িরের বোচকায় সুতো পেঁচাতে পেঁচাতে বলল রমজান। ফেরু মিয়া বুঝি সম্ভিত ফিরে পায়। আলবত শুধু ঘুরে আসা নয়, একেবারে পাকা করে আসবে। নকশাটার উপর আবার ঝুঁকে পড়ে ফেরু মিয়া। রমজানের সেই ছোট ছোট গোল গোল চোখ দুটি কেন যেন লাল হয়ে থাকে সারাক্ষণ। চকচকিয়ে ওঠে সে চোখ। সেই 500 টাকার নোটের তোড়াগুলো
কামিজের নিচের দিকে ভারী পকেটটা এখনো যেন অনুভব করছে রমজান। 3 নম্বরে আরো বড় দাও। রমজানের গায়ের লোমগুলো কি এক নাচন দিয়ে গেল। একটু আগে মনিবের অপেক্ষায় যে ক্ষোভ জমেছিল ওর মনের ভেতর মুহূর্তে উবে গেল সে ক্ষোভ। শোনো, নকশা থেকে মুখ তুলে রমজানের দিকে তাকালো ফিরুমিয়া। বাকি বকেয়া আদায় সে তো আছেই, তাছাড়া। থামলো ফিরুমিয়া, কি যেন ভাবলো, বলল আবার, আমি ভাবছি কিছু জমি বিক্রি করে দেব, আজকাল জমির বেশ দাম আছে। মনিবকে সত্যি বোঝে না রমজান, লোকে আজকাল তালুক বেচে জমি কিনছে, কেননা জমিতেই এখন টাকা, ফসল বিক্রির নগদ টাকা। একটু বুদ্ধি খরচ করলেই তো ব্যাপারটা বুঝতে পারে ফেরুমিয়া, কিন্তু ফেরুমিয়া বুঝবে না। ফেরুমিয়া জমি বেচে তালুক কিনবে। কেমন একটা ধূর্ত হাসি ঝিলিক তুলে যায় রমজানের ঠোঁটের কোণে। বলল রমজান, তা 3 নম্বরের জন্য দরকার পড়লে জমি কিছু বেচতে হবে বইকে। ততক্ষণে নকশাটার আঁকাবাঁকা টানের বিচিত্র মায়ায় আবার হারিয়ে গেছে ফেরুমিয়া। সব রাগ, সব ক্ষোভ, স্ত্রীর অভিমান ভুলে গেছে ফেরুমিয়া। এখন শুধু ওই আঁকাবাঁকা টানের নকশা, ডিসিমলের হিসাব। ওই নকশা ধন, গৌরব, আভিজাত্য আর মর্যাদার কিংখা মোরা সেই অতীত যেন বন্দী ওই নকশার গোলক ধাঁধায়। উদ্ধার করতে হবে তাকে, মুক্ত করতে হবে তার পুনরুজ্জীবনের পথ। কঠিন সংকল্পের মুখে ভেঙে যাচ্ছে সব বাধা বিপত্তি। ধীরে ধীরে কিন্তু নিশ্চিত পদক্ষেপেই এগিয়ে চলেছে ফেরুমিয়া। কি এক রোমাঞ্চে দুলে দুলে যায় তার সারা অঙ্গ।